বিআরবি টিভির নিয়মিত আয়োজন বাংলা মেইল জার্নাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হালিম মিয়া, টরন্টো থেকে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ঢাকা থেকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু। রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। এবং ঢাকা থেকে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব সায়েম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও শুভেচ্ছা, স্বাগতম। এবং আরো আমাদের সাথে যুক্ত হবেন ক্যালগরি থেকে ডক্টর জাফর সেলিম এবং সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর মোল্লা। আমরা তাদের জন্য অপেক্ষা করব। তো আমরা কথা শুরু করতে পারি আজকে। আপনারা জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে গোটা বিশ্বে একটা দুর্যোগ একই সাথে শুরু হয়েছে, করোনা দুর্যোগ যেটাকে আমরা বলতে পারি। সেই দুর্যোগে এখন পর্যন্ত বাংলাদেশে দেখা যাচ্ছে, আজকের যে রিপোর্ট প্রথম আলোতে পাওয়া গেল সেটা হচ্ছে ৩,৩৮২ জন আক্রান্ত, মৃত্যুর সংখ্যা ১১০, সুস্থ হয়েছেন ৮৭ জন। তো এরকম একটা রিপোর্ট। আমরা সিঙ্গাপুরে দেখেছি প্রায় ৩,০০০ বাংলাদেশি ওখানে আক্রান্ত হয়েছে, এবং সবচেয়ে সম্ভবত বেশি বিদেশিদের মধ্যে, এমনকি সিঙ্গাপুরিয়ানদের মধ্যেও সবচেয়ে বেশি সংখ্যক যারা তারা হচ্ছেন বাংলাদেশি। তো আমরা সেই বিষয়ে আমরা কথা শুনবো। জাহাঙ্গীর মোল্লা, যিনি সিঙ্গাপুর থেকে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন, উনি যখন আসবেন তখন শুনবো। তো আমরা ইতিমধ্যে আমরা যদি একটু ঢাকায় ফিরে যাই, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জনাব গোলাম মোহাম্মদ রাজু, আপনার কাছ থেকে যদি আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কি আপনাদের দৃষ্টিতে, এবং কিভাবে কি অবস্থা দেখছেন সেখানকার? আমাদের অবস্থা এই মুহূর্তে আমি যতটা দেখতে পাচ্ছি এবং আমার কাছে অনুমেয় হচ্ছে এবং প্রতিফলিত হচ্ছে, এখানকার মানুষ অসচেতন। সচেতনতা বৃদ্ধির জন্য যতটুকু করা দরকার ততটুকু প্রচার আমাদেরকে করতে হবে। এমনি বাঙালি একটু আবেগে কাজ করে, তাদের আবেগকে রক্ষা করে তারা সবকিছু করতে চায়। এখানে অনেকে করোনা, আমি যতটুকু বুঝলাম, ঢাকা শহরে আমরা যতটুকু বুঝি, আমাদের গ্রামে গঞ্জে মানুষ করোনা সম্পর্কে ততটা ধারণা তাদের নাই। তারা এমনও বলে শুনেছি, রাখে আল্লাহ মারে কে, আল্লাহ রাখবে আল্লাহ বাঁচাবে, করোনা কি করতে পারবে। কিন্তু রোগ হবে, রোগের চিকিৎসার জন্য যে ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধপত্র খেতে হবে, সে কথাটা তাদেরকে বোঝাতে হবে। আর এখানে আমাদের কিছু মানুষ, অর্থাৎ আমরা ধর্মকে বেশি মূল্য দেই, ধর্মীয় মূল্যবোধটা আমাদের ভিতরে অনেক বেশি কাজ করে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক অনেক কিছুতে আমরা বিশ্বাস করি না। মানুষকে বিজ্ঞানের দিকে নিতে হবে, বিজ্ঞানের কথা বলতে হবে। এই রোগ থেকে বাঁচার বা এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করতে হয় বা করতে হবে, সে সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। অন্যথায় এটা ভয়াবহতা অনেক বিরূপ হবে এবং সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভবই না, দেশের জনগণের পক্ষে সম্ভব হবে না যদি আমরা সচেতন না হই। আপনার কাছে ফিরে আসবো। আমি একই প্রশ্ন যদি সায়েম আপনার কাছে করি, জনাব সায়েম খান, যে বাংলাদেশের করোনা পরিস্থিতি আপনার দৃষ্টিতে কি অবস্থায় আছে এবং কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের। বিশ্বের একব্যাপী মহামারী ভাইরাস করোনার ছোবলে সারা বিশ্ব বিপর্যস্ত। সারা বিশ্ব একটা মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছি তা দার্শনিকের দর্শন চিন্তা, কবির কল্পনাকেও হার মানিয়ে। কারণ একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রগতির সময়ে আমাদের এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা পৃথিবীর এই পরিস্থিতির জন্য পৃথিবীর কেউই, মানে পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রই এর জন্য প্রস্তুত ছিল না। তাই আতঙ্কিতভাবে স্বাভাবিক জীবনের দরজায় কড়া নেড়ে আমাদেরকে মানবিক সংকটের মুখে ফেলে দিয়েছে প্রাণঘাতী এই করোনা ভাইরাস। তাই প্রাণঘাতী এই করোনা ভাইরাসে সারা বিশ্বে যেসব মানুষ মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা দেখছেন যে করোনা ভাইরাসের এই সংকটকালে সম্মুখ সমরে সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের ডাক্তার, আমাদের সেবাকর্মী, আমাদের চিকিৎসা কর্মী, যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, আমার পক্ষ থেকে
ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে এবং আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের অভিবাদন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করোনা ভাইরাস একটা যে বিষয়, সেটা হলো এটা একই সাথে অনেকগুলো বিষয়কে আমাদের সামনে নিয়ে এসেছে মানুষের প্রকৃতির উপর তার শোষণ, প্রকৃতিকে শাসন করতে চাওয়ার যে এক ধরনের অভিপ্রায় মানুষের ছিল, যে মানুষ তার শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য বা তার টিকে থাকার প্রয়োজনে সে প্রকৃতিকে যে কোনোভাবে শাসন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং আমরা যে একটা বৈষম্যের মধ্য দিয়ে যে সভ্যতার তৈরি করেছি, সেই সভ্যতা আজ হুমকির মুখে পড়েছে শুধুমাত্র এই প্রকৃতির শাসন এবং শোষণের মধ্য দিয়ে। এই যে একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আরো সামনে এসেছে আরো দুটো বিষয়। এখন প্রশ্ন হয়ে উঠেছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো মানুষের জীবন ও জীবিকার সংকট। করোনা ভাইরাস মানুষের জীবন ও জীবিকা সংকটের মুখে ফেলেছে। কিছুদিন আগ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা যখন বলেছেন যে জীবন আগে তারা মানুষের চিকিৎসা সেবা এবং সবকিছুর জন্য যখন তৎপর হয়ে উঠেছেন, তার কিছুদিনের মধ্যে আমাদের কাছে ভবিষ্যৎবাণী হিসেবে আসতেছে যে সামনে অর্থনৈতিক মহামন্দা। তখন আসতেছে যে জীবন আগে নাকি জীবিকা আগে, নাকি দুটোকেই পাশাপাশি রাখা যায়, সেই সব চিন্তা ভাবনা নিয়ে আসছে। আর এক এক জায়গার সমস্যাগুলো মানে পুরো সারা বিশ্বে আঘাত করেছে করোনা, কিন্তু সারা বিশ্বে করোনা একইভাবে আঘাত করছে বা একইভাবে আসছে বিষয়টা সেরকম না। আজকে ইউরোপ বা পাশ্চাত্যের যে দেশগুলো, সেদিকে যদি আপনারা তাকান দেখতে পাবেন যে মানুষজন লকডাউন ভেঙে বেরিয়ে পড়ার জন্য এটার জন্য তাদের যে মানসিক স্বাস্থ্যের যে একটা বিকাশ, সেই বিকাশকে বাধাগ্রস্ত হচ্ছে এই লকডাউনে। সেই মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য তারা এই লকডাউন ভেঙে বেরিয়ে আসতে চায়। আর আমাদের দেশেও আমরা দেখি মানুষজন লকডাউনে থাকতে চাচ্ছে না, হোম কোয়ারেন্টাইন মেনটেন করতেছে না। এই প্রয়োজনটা হলো তার জীবিকার প্রয়োজন, তার বেঁচে থাকার প্রয়োজন। আমাদের অর্থনীতি ছোট, আমাদের সাধারণ মানুষজনের দিন আনে দিন খাওয়া মানুষ বেশি, দিন আমার অসহায় দরিদ্র মানুষ, তাদের যখন জীবন বাঁচানোর জন্য যখন জীবিকার তাগিদে তাদের ছুটতে হচ্ছে, তারা তখন এই নিয়ম কানুনের বেরিয়ার মানতেছে না। তাদের কাছে জীবনের দৃশ্যপট যখন ঘোলাটে হয়ে দাঁড়াচ্ছে, তখন তারা এই নিয়ম কানুন মানতেছে না। কিন্তু পাশ্চাত্যের লকডাউন মানতে চাওয়া না মানতে চাওয়া, এটা কিন্তু একটা মানসিক স্বাস্থ্য, যে তাদের অন্য অনেক কিছুতেই তারা এগিয়ে আসে, তারা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে, তাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত, তারপরেও তারা এই লকডাউন মানতেছে না। যেমন আজকে এই লকডাউন শিথিল হওয়ার কারণে বিভিন্ন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করছে, শিথিল করার ভবিষ্যৎ যে ফলাফলটা দাঁড়াবে, সেটা আরো বিপজ্জনক হতে পারে। রাজু ভাইয়ের সাথে কিছুটা একমত পোষণ করে বলতে চাই। রাজু ভাই যেভাবে সরাসরি বলছে, আমি সরাসরি না বললেও আমি বলতে চাই যে আমাদের এখানে রাজনৈতিক ক্রিয়াকর্ম এবং সামাজিক ক্রিয়াকর্মের প্রত্যেকটির অভিঘাত ব্যক্তি ও সমাজের মনে আছে। তাই সেই অভিঘাতের জায়গা থেকে আমাদের সমাজ এবং রাষ্ট্র যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, সেটা হতে পারেনি। না হওয়ার কারণে এখানে মানুষ বিজ্ঞান ভিত্তিক জীবন প্রণালী এবং একবিংশ শতাব্দীতে যে যুক্তিভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে, এবং তাকে বিজ্ঞানের কাছে মেডিকেল সায়েন্স, তার কোনো সমস্যা দেখা দিলে তাকে মেডিকেল সায়েন্সে শরণাপন্ন হতে হবে। এই ধরনের মানসিক উচ্চতায় আমাদের জনগণের যে বোধ থাকা দরকার ছিল, সেই বোধটা আমাদের সামাজিক উপাদানের মধ্য থেকে, বেড়ে ওঠার মধ্য থেকে আসেনি। না আসার কারণ আমাদের যুক্তিভিত্তিক চর্চা, জ্ঞান ভিত্তিক চর্চা এবং বিজ্ঞানকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার যে মন মানসিকতা পোষণ করতে হবে, সেটাকে পিছনের দিকে টেনে ধরে কুসংস্কারাচ্ছন্ন কিছু ঐতিহ্যগত কিছু বিষয়। তাই আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের করোনা শুধুমাত্র, আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বা রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আমি করোনা প্রতিহত করতে পারবো না। করোনা প্রতিহত করার অনেকগুলা ভেরিয়েবলস বা আমার একসাথে কাজ করতে হবে। সেক্ষেত্রে রাজু ভাইয়ের মতো আমি একই সাথে বলতে চাই, এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি নয়, সমগ্র সমবাসী এবং সবার সম্মিলিত ঐক্য প্রয়াসী আমাদের এই করোনা সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের দুজনের কথায় যে একটি বিষয় চলে এসছে, সেটি হচ্ছে জনগণের
অসচেতনতার একটা বিষয় এসছে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা একটু ফিরে যাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন কানাডার আলবার্টা থেকে, আলবার্টার ক্যালগারি সিটি থেকে ডক্টর সেলিম জাফর। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সেলিম জাফর। কেমন আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? উনি বোধহয় অডিও সমস্যা আছেন। আমরা আবার ফিরে যাবো ওনার কাছে। তো যে কথা বলছিলাম, আমি যদি প্রথমে আবার গোলাম মোহাম্মদ রাজুর কাছে যাই, যে অসচেতনতা, এর দায় কি আমরা কতটুকু এড়াতে পারি? আমি একটু উদাহরণ দিতে চাই। সেটি হচ্ছে যে এই করোনা ভাইরাসে আপনাদের দুজনের জন্য আমি বলছি যে একটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই। সেক্ষেত্রে সচেতনতার মধ্যে আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের দূরে থাকতে হবে। দৈহিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব, যে দুটো কথা আমাদের বলা হয়েছে, অন্তত পক্ষে 6 ফিট দূরে থাকতে হবে। কোনো সমাবেশ করা যাবে না কোনোভাবেই না, সেটা বাজার ঘাট, ধর্মীয় সমাবেশ কিংবা রাজনৈতিক কিংবা যে কোনো ধরনের সমাবেশ। ইভেন যে কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে 6 জনের বেশি সমবেত হওয়া যাবে না। আমি সেখানে তো 6 জনেরও মধ্যেও যদি 6 জনও যদি একত্রিত হয়, সেখানেও একটা ডিস্টেন্স থাকতে হবে, সেটা হচ্ছে কমপক্ষে 2 মিটার অথবা 6 ফুট। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেমন গার্মেন্টস নিয়ে একটা সমস্যা হলো, মানুষ পাগলের মতো ছুটতে থাকলো ঢাকার দিকে। পরবর্তীতে আমরা দেখলাম জানাজা, বেশ দুটো জানাজা হয়েছে যেখানে অনেকগুলো লোক সমবেত হয়েছে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, ওনার জানাজায় সম্ভবত বরিশালের দিকে, সেখানে প্রচুর লোক সমবেত হয়েছিলেন। আবার তার পরপরই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখলাম একটা বিশাল জানাজা হয়েছে, যেখানে সম্ভবত লক্ষাধিক মানুষ সেখানে সমবেত হয়েছেন। তো এইখানে যে সচেতনতার যে কথাটা আসছে, এই সচেতনতাটা জনগণকে কারা সচেতন করবে? যারা ইমাম, যারা রাজনৈতিক নেতা, জনগণ কি তাদের কাছ থেকে সচেতনতার নেতৃত্বটা আশা করে না? কি মনে করেন গোলাম মোহাম্মদ রাজু? আমি যে দুটা জানাজার কথা আপনি বললেন, আমি সে ব্যাপারে বলবো, একজন বড় আলেম মারা গিয়েছে। তিনি একটা মাদ্রাসার চিফ ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমাদের নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, তোমাদের কোন এলাকায় যদি মহামারী হয়, সেই মহামারী এলাকা তুমি যাবেও না, কাউকে আসতেও দিবে না, তোমার যা হওয়ার সেখানেই হবে, এবং এটাই হলো নিয়ম। নবীজি একথা আমাদেরকে বলেছেন। আমরা যে ইসলাম ধর্ম অনুসারী, আমরা তারা জানি। আমাদের গতকালকে আমি একজন আলেমের সাথে কথা বললাম যে জানাজাতে কি অধিক লোকের অংশগ্রহণ করতে হবে? তিনি বললেন যে না, জানাজায় যতটুকু দরকার, অর্থাৎ জানাজা করানোর জন্য যতটুকু উপস্থিতি দরকার ততটুকু যদি থাকে, সেখানে কোনো বৈষম্য হবে না। মাদ্রাসা মসজিদের ইমামদের, শিক্ষকদের, তাদের ছাত্রদেরকে বোঝানো উচিত ছিল যে আমরা যদি একটা প্রতীকী জানাজাও সেখানে করি, আল্লাহ তাআলা কবুল করবেন। তদ্রূপ সেই আওয়ামী লীগের যে নেতা মারা গেলেন, সেখানে যদি এই ব্যবস্থা করা হতো, সমাজের যারা মাথা ছিলেন, সমাজের নেতা ছিলেন, তারা যদি এই নির্দেশটা দিতেন, অবশ্যই জনগণ সেটা মানতে চেষ্টা করত। তারপরও আমি বলবো, বাংলাদেশের মানুষ ধর্মীয় আবেগে অনেক বেশি বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই গত দুইটা জানাজাতে সেই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে যদি প্রশাসন যদি ঠিক থাকতো, প্রশাসন যদি সতর্ক থাকতো, এই ব্যবস্থাটা তারা নিতে পারতেন। তারা মাইকিং করতে পারতেন, মানুষকে সচেতন করতে পারতেন যে এই মুহূর্তে এত জনসমাবেশ বা এত জনসমাগম করা ঠিক হবে না। কারণ আপনার ওই জানাজার চেয়ে আপনার জানটা বাঁচানো ফরজ। আপনাকে আগে নিজে বাঁচতে হবে, আপনার জানটাকে আগে বাঁচাতে হবে। আপনি নিরাপদ থেকে তারপরে আরেকজনের জন্য আপনি করবেন। আমি মনে করি এটা এভাবে যেটা করেছে সেটা ঠিক হয় নাই। সেটা ধর্মান্ধতা বলেন, ধর্মের প্রতি আমাদের যে মায়া, যে অনুরাগ রয়েছে, সেটার কথা আপনি বলতে পারেন, কিন্তু পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সরকারকে, প্রশাসনকে এবং স্থানীয় জনগণ নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে। আমি জনাব সায়েম খানের কাছে যাব, কিন্তু ওনাকে আমি একটি উদাহরণ দিতে চাই। আজকে একটা সংবাদ আমরা দেখলাম, সেটি হচ্ছে বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন 144 ধারা জারি করেছে, এবং সেখানে সেটি হয়নি। তো ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালের যে অপর একটি ঘটনার কথা বললাম, এগুলোতে কি এই ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না?
হ্যাঁ, আমি প্রথমে একটু আপনার আগের কথার রেশ ধরে বলতে চাই, মানে আপনি আমার কথাটার বোধহয় একটু মানে মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। যে জায়গাটায় সেটা হলো, আমি পুরো জনসমষ্টিকেই অসচেতন বলি নাই, এবং পুরো অসচেতনতার দায় পুরাটাই আমি জনগণের উপর চাপিয়ে দিতে চাই নাই। আমি যে জিনিসটা বলেছি যে আমাদের এইখানে অসচেতনতার একটা মানে কার্যকরণ আছে, আমাদের এখানে মানুষ অসচেতন থাকার একটা সামাজিক উপাদান আছে। সেই উপাদানের মধ্য থেকে মানুষের মধ্যে এক ধরনের ইনার্শিয়া বা জড়তা কাজ করে। সেই জড়তার কারণে এখানের মানুষ তার মতের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের সাথে সে সংঘাত করতে চায় না। সে তার মতের সাথে কোনো দ্বিমতকে সংঘাত করে সে তৃতীয় কোনো মতে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবে, একটা বিষয় মানুষের অনীহা আছে। আমি সেই জায়গা থেকে বলেছি আমাদের যে সামাজিক এবং সামাজিক উপাদানগুলো রয়েছে, যে অভিঘাত তৈরি করেছে আমাদের সমাজ, পুরো সমাজ, সমগ্র সমাজে এবং রাষ্ট্রে, সেই অভিঘাতের একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কখনো এটা বোঝাতে চাই নাই আমার সারা বাংলাদেশের জনগণ অসচেতন, আমি একা সচেতন আছি, বা মূল যে বিষয়টা সেটা হলো এই সচেতনতার পরিমণ্ডলটা অনেককেই গ্রাস করেছে। আপনি যে জায়গাটায় কথা প্রশ্ন তুলছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের জানাজা এবং আমাদের ধর্মীয় নেতৃবৃন্দের যে জানাজা, এখানে মানুষজন আসছে, এর আসার একটা কারণ আছে। আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন, যে যারা মসজিদের এক হুজুর মারা গিয়েছে বা এক ধর্মীয় নেতা মারা গিয়েছে, তার জানাজায় যারা এসেছে, এদের এই স্পিরিটটাকে, এদের যে এই আবেগ বা এই এই উদ্দীপনা, এদেরকে যদি আমি করোনা প্রতিরোধে কাজে লাগাইতে পারতাম, এদেরকে যদি আমি করতে মানে আমার হিসাবে কাজে লাগাইতে পারতাম, এরাই যদি আমার সচেতন জনগোষ্ঠী হতো, তাহলে কিন্তু আমরা অনেকভাবে সফল হতাম। কিন্তু আমরা তাদের মানে আবেগ তো যখন আমি সেই জনগোষ্ঠীকে দেখেছি যে তারা একটু সামাজিকভাবে অসচেতন, তারা বিজ্ঞান মনস্ক না, তারা যুক্তিভিত্তিক সমাজ নির্মাণে তাকে এক ধরনের মানে জড়তা আছে, তখনই আমি দেখেছি যে তাদের আবেগটা ভুল পথে ব্যবহৃত হয়েছে, যেটা আমাদের জন্য আরো বিপজ্জনক এবং ভয়ানক হতে পারে। তেমনি আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের জানা যায় লোক হওয়াটা এক ধরনের গসিপের মতো, যে অমুকের জানা যায় অত লোক হয়েছিল, অমুকের জানা যায় লোক হয়নি। এই যে এক ধরনের প্যারামিটার তৈরি করা হয়েছে, এই প্যারামিটার তৈরি করার জন্য মানুষ এই জিনিসটাকে এক ধরনের তার রাজনৈতিক প্রপাগান্ডা বলেন আর ধর্মীয় বিষয়ে বলেন, তখন সে এই জিনিসটাকে আর ব্যারিয়ার মানতে চায় না, যে আমার লিডারের জানা যায় আমি যাব না, আমার ধর্মীয় গুরুর জানা যায় আমি যাব না, এটা হতে পারে না। মানুষ বলবে যে অমুকের জানা যায় লোক কম হয়েছিল, আমি অ্যাটেন্ড করতে পারি নাই, তখন আমার দিকে মানুষ প্রশ্ন তুলবে, কি তোমার কেমন নেতা বা তোমার কেমন ধর্মীয় গুরু, তুমি নিজে করোনার ভয়ে জানা যায় গেলা না। এই যে প্যারামিটারগুলো আমাদের সমাজে আছে, এই প্যারামিটারগুলো সার্বিকভাবে আমাদেরকে পিছিয়ে রেখেছে। এখন আপনি যে কথাটা বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটার পরে আমাদের প্রশাসনের অনেক বেশি টনক নেড়েছে, এই কারণে পরবর্তী যে ঘটনাটার কথা বললেন সেখানে 144 ধারা জারি হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটার আগে বরগুনায় আমি তো এগুলোকে সামাজিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যে এগুলো যতটা না রাজনৈতিক, যতটা না আধ্যাত্মিক বিষয়ের উপর ডিপেন্ড করে এগুলো হয়েছে, তার চেয়ে এর সামাজিক উপাদান অনেক বেশি আমাদের সমাজে। তার একটা সমগ্র অভিঘাত এসে পড়েছে এই দুর্যোগের মুহূর্তে। তাই আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু ডক্টর সেলিম জাফরের কাছে আবার যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর সেলিম জাফর? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করছিলাম যে সারা বিশ্বের পরিস্থিতি কোথায় কি অবস্থায় আছে। তা আপনি কানাডা এবং আলবার্টার, বিশেষ করে আলবার্টার কি পরিস্থিতি আপনি যদি একটু বলেন, এবং আপনি তো একজন ঢাকায় আপনি শিক্ষক ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, আপনি ঢাকার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, আপনি যদি একটু পরিস্থিতি ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ এনআরবি টিভিকে। আপনার দুঃখিত যে আমার টেকনিক্যাল প্রবলেম কারণে আমি ভালো করে জানতে পারিনি এর আগে। তবে আপনার দুই বক্তব্য অতিথির কথা আমি শুনেছি, এবং আমাদের এই তরুণ বন্ধু অনুভূতির ব্যাপারটার উপরে যেভাবে জোর দিলেন, হ্যাঁ অনুভূতির ব্যাপারটা তো আছে, তবে আমাদের বুঝতে হবে এখন অনুভূতির চাইতে বড় কথা একটা ইমার্জেন্সি। আমরা একটা প্যান্ডেমিকে আছি সারা বিশ্ব জুড়ে, এই অবস্থায় অনুভূতির চাই
আমাদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন তা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা পুরোপুরি এবং রাজনৈতিক দিক থেকে আমি যেটা মনে করি এটা অত্যন্ত জন্য পুলিশ বাহিনীকে প্রথমে দেওয়া হয়, র্যাব এবং অন্যান্য আরও প্যারামেডিক যারা আছেন তারা সবাই এর সাথে জড়িত ছিলেন, কিন্তু আমাদের নেত্রী বুঝতে পেরেছিলেন দ্যাট ওন্ট বি এনাফ, এই জন্য আর্মিকেও মাঠে নামিয়ে দিলেন। আমার পরে এটা আমি যেটা প্রবাসী হিসাবে আমি যেটা ধারণা করতেছি, আমার ধারণায় এইটা প্রশাসনের ব্যর্থতা, এটা নিরাপত্তা রাজনৈতিক দিক এবং জনগণের ইচ্ছাটাও তাই, যে যেটা বৈজ্ঞানিক ভিত্তিতে ডাক্তাররা যা বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, সেটাই আমাদের পালন করতে হবে। মানে আবেগ অনুভূতির ব্যাপার তাই আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এবং রেগুলার ল এনফোর্সিং এজেন্সিতে যারা আছেন তারা ব্যাপারটা নিতে পারে না। আমি এইবারে এইটুকু বলছি, এর পরের বারে সুযোগ পেলে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর মোল্লা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে প্রথমত জাহাঙ্গীরকে আমি স্বাগত জানাচ্ছি। জাহাঙ্গীর, শুনতে পাচ্ছ? জাহাঙ্গীর, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। এখানে যে সিঙ্গাপুরে প্রায় 3000-এর মতো বাংলাদেশি আক্রান্ত হয়েছে, সিঙ্গাপুরের পরিস্থিতি যদি একটু ব্যাখ্যা করো এবং কি অবস্থায় আছো তোমরা এবং সবাই কি পরিস্থিতির একটু যদি বলো। ওভারঅল সিঙ্গাপুরে গতকাল পর্যন্ত মিনিস্ট্রি অফ হেলথের যে স্টেটমেন্ট, সেখান থেকে জানতে পারছি অ্যারাউন্ড 9,000-এর মতো টোটাল এখানে আক্রান্ত হয়েছে। তার ভিতরে 839 জন ডিসচার্জ হয়েছে হসপিটাল থেকে। 3,593 জন আছে যারা স্টিল হসপিটাল, 27 জন আছে ক্রিটিক্যাল কন্ডিশনে, আর 4,000-এর মতো 4,600-র মতো লোক আছে যারা নাকি ক্রিটিক্যালি ওয়েল, বাট তারা ওই আইসোলেশন কেয়ারে আছে আর কি। আর আমাদের প্রথম আমাদের জানতে পারছি সেটা হলো অ্যারাউন্ড 1000 আছে ডরমিটরি, মানে ফরেন ওয়ার্কার যারা আছে আর কি, আমরা সাউথ এশিয়ার যারা। জাহাঙ্গীরের কানেকশনে একটু সমস্যা হচ্ছে বোধহয়। 3,000 বা 2,000 টোটাল 60 ইউ করা লাগে এরকম একটা ধারণা। ওখানে কারণটা কি মূলত? এত বাংলাদেশি শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছিল না তো। এত বাংলাদেশির ওখানে আক্রান্ত হওয়ার কারণটা কি? এটা তো বাংলাদেশের যত আক্রান্তের সমান। এত এইখানে আমাদের যে জাহাঙ্গীরের সাথে আমরা আবার ফিরে আসবো জাহাঙ্গীরের কাছে। আমরা যদি একটু আবার ফিরে যাই গোলাম মোহাম্মদ রাজুর কাছে। আপনারা যে কথাগুলো বলছিলেন সেখানে যে এইখানে যে রাজনৈতিক দলের কি কোনো ভূমিকা নাই আজ পর্যন্ত? এখন কি অবস্থা? মানে এই যে বিশাল একটি বিষয়, কিছুদিন আগে আমরা দেখলাম যে বেশ কিছু রাজনৈতিক দল তারা জাতীয় ঐক্যের দাবি জানিয়েছে এবং জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জানিয়েছে। তো জাতীয় দুর্যোগ ঘোষণার ব্যাপারে আপনার বক্তব্য কি? এবং তার আরেকটি কথা আমার যেটা জানার খুবই ইচ্ছা, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির কি ভূমিকা? জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে এবং এই করোনা দুর্যোগে জাতীয় পার্টি কি ভূমিকা পালন করছে? ধন্যবাদ হালিম ভাই, আপনি একটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, যুগোপযোগী প্রশ্ন করেছেন। আমাদের বিরোধী দলের নেত্রী সংসদে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, জনগণকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে আপনি যে ত্রাণের ব্যবস্থা করেছেন, আমি এটাকে ত্রাণ বলবো না, যে সহযোগিতার ব্যবস্থা করেছেন, সেটা সেনাবাহিনীর মধ্যে যদি ডিসেন্ট্রালাইজ করেন তাহলে মনে হয় ঘরে ঘরে সে সেবাটা পৌঁছবে। বিভিন্ন নেতৃবৃন্দ একটা জাতীয় ঐক্যের কথা বলেছিল এই মুহূর্তে। আমি মনে করি এটা রাজনীতি করার সময় এখন নয়। সকলে মিলে সকল মতকে একমত করে
এদেশের জনগণকে বাঁচাতে হলে একটা প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে, দলমত নির্বিশেষে এদেশের মানুষকে বাঁচাতে হলে। আপনি মনে রাখবেন, করোনা থেকে যদি উত্তরণ হয়ও, তারপরে যে একটা মহামারী আসবে, তারপরে যে একটা দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ যদি আমরা একত্রিত হয়ে যদি আমরা সেটা মোকাবেলা করতে না পারি, ভয়াবহ পরিবেশ পরিস্থিতি নেমে আসবে বাংলাদেশের মাটিতে। তারপরে আমরা বলবো জাতীয় পার্টি কি করছে। জাতীয় পার্টি আজকে দীর্ঘদিন আমরা ক্ষমতায় নাই, আপনারা জানেন। আমরা যেখানেই যে ডিজাস্টার হয়েছে, যেখানেই কোনো ধরনের ক্ষতি হয়েছে, যেখানে মানুষ নিষ্পেষিত নিপীড়িত হয়েছে, জাতীয় পার্টি তার যতটুকু সঞ্চয় আছে তা নিয়ে সাধারণ মানুষের ভিতরে সেবা দেওয়ার জন্য আমরা তৈরি ছিলাম এবং করেছি। আমাদের নেতারা যার যার আঙ্গিকে, যার যার এলাকায়, যার যার অবস্থানে থেকে যে যা পারে দেশকে, দেশবাসীকে সাহায্য করার জন্য তারা সচেষ্ট হয়ে কাজ করছে। আমি কথা বেশি বলবো না, আমরা এটুকু কাজ করছি। যদি এখানে একটি বিষয় আমি আপনার কাছে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। যেমন ইতিপূর্বে যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল 88 এবং 87 সালের বন্যায় জাতীয় পার্টি ব্যাপক ভূমিকা রেখেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান তৎকালীন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এরশাদ অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু তখন একটি বিষয় ছিল যে মানুষ সমবেতভাবে যার যা কিছু আছে দলবদ্ধভাবে তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করেছে। কিন্তু এখন যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে মানুষ দলবদ্ধভাবে যেতে পারবে না, মানুষের শত্রু মানুষের ইভেন আজকেও পত্রিকা এসছে যে অনেকগুলো রোগীকে পাওয়া গেছে যার কোনো সিমটমই ছিল না, বোঝাই যাচ্ছে না। আপনি যদি একটা সমাবেশে যান, একটা জানাজায় যান, একটা জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, আর যে সমাবেশই হোক, যে কোনো গ্যাদারিং আপনি বুঝতে পারবেন না যে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার মধ্যে সিমটম আছে কি নাই। তো এই চ্যালেঞ্জটা তখন ছিল না। তো এখন আরেকটি চ্যালেঞ্জ এসছে, সেটি হচ্ছে যে ক্ষুধার, যে মানুষ লকডাউন, কতদিন লকডাউন থাকবে, কতদিন ঘরের মধ্যে থাকবে। তো এক্ষেত্রে জাতীয় পার্টি কি ভূমিকা নিয়ে আগে আসতে পারে সামনে? এটা আমি যে বললাম, জাতীয় পার্টি এককভাবে তেমন ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি না। এটা গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে, যে অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে তাদের অভিজ্ঞান নিয়ে, গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সাধারণ মানুষকে যদি হেল্প করতে পারি বিজ্ঞানসম্মত ভাবে, তাহলে হয়তো আমরা কিছুটা রেস্কিউ করতে পারবো। আপনি যে বললেন টেস্ট করা হয়েছে লোকজনকে, সে টেস্ট করা লোকের মধ্যে আমরা পেয়েছি 3382 জনকে। টেস্ট তো সবাইকে করা সম্ভব না, সবাইকে আমরা করতে পারবো না, কিন্তু সচেতনতা আমরা আনতে পারবো। সচেতন করার জন্য যতটুকু দরকার সেই চেষ্টাটা তো আমরা করব, আমরা করছি, গভর্নমেন্ট করছে, যার যার আঙ্গিকে সবাই করছে। কিন্তু এটাই আমি মনে করি যে বৃহৎ কিছু তা না। আজকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে ভ্রমমন ভাবাপন্ন হতে হবে, যাতে সকলকে নিয়ে কাজ করে এই বৈতরণী আমরা পার হতে পারি। অন্যথায় জাতীয় পার্টি এককভাবে কিছু করতে পারবে বলে আমি মনে করি না। আমরা আমাদের যা স্বার্থ আছে, যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সাধারণ মানুষের কাছে সামাজিক দূরত্ব রেখে আমরা কাজ করে যাচ্ছি, এটুকুই আমি বলবো। ধন্যবাদ। জাহাঙ্গীরকে শোনা যাচ্ছে? জাহাঙ্গীরের কাছে আমি যে প্রশ্নটি করেছিলাম, জাহাঙ্গীর, আচ্ছা আমরা পরে যাব আবার জাহাঙ্গীরের কাছে। ডক্টর সেলিম জাফর, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, আমরা আসবো। জনাব সায়েম খান, একই প্রশ্ন আপনার কাছে। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবার পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়, এবং যথেষ্ট অভিজ্ঞতা আগেও ছিল, এবার হলো, এবং 96-এও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো এই যে চ্যালেঞ্জ, এখন যে চ্যালেঞ্জটা এসছে, এই চ্যালেঞ্জটা আগে কখনো দেখা যায়নি। এর আগে ঘূর্ণিঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, বন্যা হয়েছে, দেশে মানুষ ঝাঁপিয়ে পড়েছে সমবেতভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে কাঁধে কাঁধ মেলানো যাবে না, এমনকি রিলিফ দিতে গেলেও কাঁধে কাঁধ মেলানো যাবে না, দূরে থাকতে হবে। কিন্তু সেই দূরত্বটা মেনটেন করা হচ্ছে না। দেখা যাচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে রিলিফ দিতে যে সংক্রামিত হয়ে যেতে পারে। আমি একজনকে 3 কেজি চাল দিতে গেলাম, অবশ্যই সেটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু চাল দিতে যায় যদি আমি ভাইরাসটা তার মধ্যে দিয়ে আসি, তখন কি হবে? তখন সেই গ্রামের পর গ্রাম সার্কার হয়ে যেতে পারে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনারা দেখছেন এবং কিভাবে এগুলোকে অ্যাড্রেস করা যেতে পারে? আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, আমি আমার গত যে ব্যাখ্যাটা ছিল সেই ব্যাখ্যায় ডক্টর সেলিম জাফর উনি যে বিষয়টা বলছেন আমি ওনার সাথে একমত। আমাকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা আমি ব্যাখ্যা দিতে চেয়েছিলাম অনুভূতিকে গুরুত্ব দিয়ে, কিন্তু অনুভূতিকে অনস্বীকার্য ধরে আমাকে কোনো
স্ট্র্যাটেজি নেওয়া যাবে না, আমি কোনো কাজ করব না, সেটাকে আমি বলি না। আমি বলছি যে ঘটনা ঘটে গেছে, তার ব্যাখ্যাটা কি, এবং ঘটনা দায় প্রশাসন নিয়েছে, কারণ প্রশাসন যেহেতু তার অফিসিয়ালদের ওইখান থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে, তার মানে প্রশাসনের দায় নিয়েছে যে এটা জানা উচিত ছিল এবং ঠেকানোর মতো পরিস্থিতি ছিল কিনা সেটা ছিল। আমি শুধু ওই ঘটনাটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এখন যে বিষয়টা, করোনা একই সাথে দুটা বিষয়কে সামনে নিয়ে এসেছে, ভাইরাস এবং এর সংক্রমিত হওয়া আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে নতুন। পৃথিবীর কোন রাষ্ট্রই করোনার জন্য, করোনা মোকাবেলার জন্য, বা করোনা প্রথমে আসবে এতটা মহামারী আকার ধারণ করবে এর পূর্বানুমান করতে পারেনি। এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দের, রাষ্ট্রপ্রধানদের কথা যদি আমরা শুনে থাকি প্রথম দিকে, সেগুলো থেকে আমরা এটা আশ করতে পারি। তার মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সেই উন্নয়নশীল দেশের জায়গা থেকে তার যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় এরকম নতুন একটা সংক্রমিত রোগ প্রতিরোধ করার জন্য যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট আমাদের সম্পূর্ণভাবে মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই সংকটের মধ্যে যতটুকু পারা যায়, শতভাগ যেহেতু আমাদের ছিল না, তার মধ্যে যতটুকু জোগাড় করা যায় সেটা জোগাড় করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সরকার এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার এখন যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা হলো জীবিকার প্রশ্ন। জীবিকার প্রশ্নটা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে পারি। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এই দুর্যোগ প্রবণ দেশে বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় এদেশের মানুষের একটা ঐতিহ্যগত বিষয় আছে, যে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এবং সহযোগিতা জ্ঞাপন। সেই জায়গা থেকে আমরা দেখেছি মানুষ সম্মিলিতভাবে সমন্বয়ের মাধ্যমে সবসময় দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে। এবং যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায়, তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের খাদ্য ঘাটতি, বা যেহেতু আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তাই খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিতে পড়তে হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে একজন মানুষও খাবারের অভাবে মারা যাবে না। আমরা দেখি 1996 সালে যখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, তারপরে একটি 1998 সালে দীর্ঘমেয়াদী একটি বন্যা ছিল। 9 মাস ব্যাপী বন্যায় 1.5 কোটি মানুষকে তিনি এই সহযোগিতা প্রদান করে 1.5 কোটি মানুষকে, তখন বিভিন্ন বৈশ্বিক সংস্থা ভবিষ্যৎবাণী করেছিল যে বাংলাদেশে একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে অনেক মানুষ মারা যাবে, তখন 1.5 কোটি মানুষকে এই সহযোগিতা প্রদান করে জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় আওয়ামী লীগ সবসময় সমন্বিত প্রকল্প নিয়ে, যদি সরকারে থাকে সমন্বিত প্রকল্প নিয়ে এগিয়ে যায়। রাজু ভাই যে কথাটা বলেছে, আমি সেই কথাটার প্রতি গুরুত্ব দিচ্ছি। এখানে এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, এটা কোনো ব্যক্তির এজেন্ডা নয়, এটা আমাদের সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, শুধু আমাদের সমস্ত সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষ সবার সম্মিলিত প্রয়াসই পারে আমাদের এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবে। যদি আমরা এই মুহূর্তে বিভেদের পথে হাঁটি, ভেদাভেদ ভুলে না যাই, তাহলে মনে রাখতে হবে করোনার চাইতেও ভয়ঙ্কর ভাইরাস হয়ে দাঁড়াতে পারে এই বিভেদের রাজনীতি, বিভেদের পথ, মত, ভেদাভেদ। তাই এই সব আমাদের এই করোনা থেকে উত্তরণের একমাত্র পন্থা বা সর্বোত্তম পন্থা হিসাবে আমরা মনে করতে পারি যে আমাদের যে মানসিক ঐক্যবদ্ধতা, আমাদের যে ঐতিহ্যগতভাবে সম্মিলিত হয়ে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার যে একটা ঐতিহ্য আমাদের আছে, সেখান থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা সম্মিলিতভাবে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এই সংকট মোকাবেলা করতে পারি। সংকট মোকাবেলা আমরা ঐক্যবদ্ধভাবে করব। এক্ষেত্রে একটি প্রশ্ন এসছে যে আপনার যে লকডাউনটা করা হয়েছে, লকডাউনের সময়সীমা, বিশেষ করে ছুটির, আজকে যেভাবে কথাটা এসছে যে ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে, ইতিমধ্যেই আপনার পোশাক কারখানার খোলার দাবি করেছেন বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, তারা বলেছেন যে আমাদের কাজ শুরু করতে হবে। তারা এটা খুলে দেওয়ার জন্য দাবি করেছেন গার্মেন্টস কারখানাগুলো। তো এই বিষয়ে আমি ডক্টর সেলিম জাফরের কাছ থেকে যদি শুরু করি, আপনি কি বলেন, এখনই কি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? বাংলাদেশে তো পিক টেস্টই তো ঠিকমতো করা হয়নি মনে হচ্ছে। তো এখন পর্যন্ত বাড়ছে, ক্রমাগত বাড়ছে।
তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এখনই কি গার্মেন্টস শ্রমিকদের এবং অন্যান্য এগুলো খুলে দেওয়ার সময় এসে গেছে? আমরা সম্ভবত ওনার সাথে কানেকশন লুজ করেছি। গোলাম মোহাম্মদ রাজু, আপনার কাছে যদি একই প্রশ্ন করি। এটা যদি এই মুহূর্তে খুলে দেওয়া হয় ভয়াবহতা আনবে সমাজে, কারণ আমরা আগেই বলেছি আমরা সচেতন না। আমাদের টেস্ট করার যে পদ্ধতি রয়েছে সেটা স্বল্পতা আছে, আমরা টেস্টও ঠিক মতো করতে পারছি না। যতটুকু টেস্ট করেছি তার মধ্যে ৩,৫০০ উপরে এসেছে। এই মুহূর্তে যদি লকডাউন খুলে দিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে যদি তাদের গার্মেন্টসে বসিয়ে দেওয়া হয়, আল্লাহ জানে এর ভয়াবহতা কত দূর যাবে, কি হবে। আজকে সিঙ্গাপুরের অবস্থা দেখেন, সিঙ্গাপুরের সবকিছু বন্ধ। আপনি ভিয়েতনামের অবস্থা দেখেন, ভিয়েতনাম একটা উন্নতশীল দেশ, সবকিছু বন্ধ করে দিয়েছে, সমস্ত রেমিটেন্স বন্ধ, ওদের যে পর্যটন খাত থেকে যে টাকা পয়সা আসতো সেটাও তারা বন্ধ করে দিয়েছে। তাদের দেশে আজকে কোন লোক কি বলে করোনায় মরে নাই, আক্রান্ত হয়েছে ঠিকই কিন্তু রেস্কিউ করেছে। একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট দেশ শুধুমাত্র তাদের অধ্যবসায় চিন্তা চেতনার কারণে বিদেশ থেকে একটা প্লেন এসেছিল ৩৫০ লোক নিয়ে, সেই লোকগুলিকে যথাযথ পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাইরে যেতে না দিয়ে কোয়ারেন্টাইনের মাধ্যমে তাদেরকে রেখে তারা রেস্কিউ করেছে। সে দেশে কোনো লোক মরেনি। আমরা হয়তো তা পারবো না করতে, আমাদের জনসংখ্যা বেশি, আমাদের অর্থনৈতিক ভাবে মন্দা আছে, আমাদের দেশের মানুষ গরিব, আমাদের মানুষ কাজ না করলে খেতে পারবে না। কিন্তু প্রশ্ন আসছে, যদি এভাবে লকডাউন ছেড়ে দেওয়া হয় এর গতি প্রকৃতি প্রবাহ কোন দিকে যাবে আমি বলতে পারি না। তবে এটাও ঠিক, মানুষ খাবে কিভাবে, মানুষ খাবে কি করে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। শুধু আমি বারবারই বলছি, সরকারকে দোষ দিলে হবে না, আমাদেরকে দোষ দিলে হবে না, আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমরা চাই সাধারণ মানুষের কাছে যেতে, মানুষের জন্য কিছু করতে। ৮৮-র যে বন্যা হয়েছিল সে বন্যায় এদেশের মানুষ, জাতীয় পার্টির নেতা কর্মীরা কি করেছিল কিছুটা হলেও তাদের জ্ঞান রয়েছে। আমরা সামাজিক দূরত্ব রেখে সামাজিকভাবে বৈজ্ঞানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মেনে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা রাজনীতি করি, রাজনীতি হচ্ছে মহান ধর্ম, রাজনীতি হচ্ছে মহৎ সেবা। যে যাই বলুক, আজকে একটা কথা আমার মনে পড়ে, আজকে বলতে আমি বাধ্য হলাম। এদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ যিনি আজ নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন, জনাব কাজী জাফর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলতেন যে রাজু, আজকে রাজনীতি রাজনীতিবিদদের হাতে নাই। যদি রাজনীতি রাজনীতিবিদদের হাতে ফিরে না আসে, এ দেশ, এ পৃথিবী কোনোদিন আর ভালো হবে না, ভালোর দিকে যাবে না। যে অবস্থা আছে সেভাবেই চলবে। উত্তরণ করতে হলে রাজনীতি রাজনীতিবিদদের কাছে আসতে হবে। ব্যবসায়ী ব্যবসা করবে, সাংবাদিক সাংবাদিকতা করবে, ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, রাজনীতি করবে রাজনীতিবিদরা। আজকে এই রাজনীতি যদি রাজনীতির বিদদের কাছে হাতে যদি না আসে, আমরা মনে হয় ভালো কিছু করতে পারবো না। রাজনীতিবিদদের হাতে নাই, এই প্রসঙ্গ দিয়েই শুরু করি জনাব সায়েম খান আপনার কাছে। বাট মূল প্রশ্নটি হচ্ছে যে এখনই কি আপনি মনে করেন যে এই কারখানাগুলো, পোশাক কারখানা বিশেষ করে, খুলে দেওয়ার সময় হয়ে গেছে? এবং আমার আরেকটি বিষয় জানার খুব ইচ্ছা, সেটি হচ্ছে যে আসলে বায়ার কারা? এই যে বাইং হাউস অ্যাসোসিয়েশন দাবি করলো, এরা কাদের উস্কানিতে বা কাদের কথার মতো দাবি করলো? আমরা কানাডাতে আছি, সমস্ত শপিং মলগুলো বন্ধ, মানুষ এখন যতটুকু ঘর থেকে বের হচ্ছে শুধুমাত্র গ্রোসারিতে যাচ্ছে, খাবার কেনার জন্য যাচ্ছে, পোশাক কেনার জন্য কেউ যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। তো এগুলোর বায়ার কারা? সিঙ্গাপুর কিনবে না, কানাডা কিনবে না, আমেরিকা কিনতে পারবে না, তো জার্মান কিনতে পারবে না, বায়ার কারা? এভাবে কিভাবে, আপনি কি মনে করেন এটি কি একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কোনো গোষ্ঠী স্বার্থে? আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন যে এই লকডাউন এই মুহূর্তে শিথিল করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি কিনা, আসলে বিষয়টা এই লকডাউন এই মুহূর্তে শিথিল করাটা এটা ব্যক্তিগত সমর্থন বা ব্যক্তিগত অসমর্থনের বিষয় না। বিষয় হলো এই সংকটের মুহূর্তে আমাদের সমস্যা ও সম্ভাবনার চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তাই সেই জায়গা থেকে লকডাউন শিথিল হতে পারে এবং আমাদের অর্থনীতির যে এই বলে যে সংবাদটা এসেছে সেটা যদি সেটার যে পর্যালোচনা আমি দেখেছি, সে পর্যালোচনা হলো আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা খাত আমাদের গার্মেন্ট শিল্প এবং এর সাথে অন্য ছোট মাঝারি কিছু রপ্তানি মুখী শিল্প আছে।
আপনার মতো এই প্রশ্নটা আমারও আছে। তবে যদি তাদের কাছে সুনির্দিষ্ট বায়ার থেকে থাকে, তখন যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার উৎপাদন করে পণ্য যদি আমি ডেলিভারি না দিতে পারি, এই বায়াররা আমাদের কাছ থেকে চলে যাবে। এই বায়াররা ভিয়েতনাম, কম্বোডিয়া বা অন্যান্য অনেক জায়গায় তাদের নতুন মার্কেট খুঁজে নেবে। তখন আমি এই অবস্থা কাটিয়ে ওঠার পর হলেও আমি এই মার্কেট আর ধরতে পারবো না। তাই আমাদের যে রপ্তানিমুখী শিল্প আছে, সেই শিল্পের জায়গা থেকে সেই শিল্পের জায়গা থেকে বাজার হারানোর ভয় থেকে আমাদের শিল্প মালিকরা এমন একটি করতে পারে। এখন প্রশ্ন হলো, যদি সত্যিকার অর্থে তাদের বায়ার না থাকলে তারা উৎপাদন করে কি করবে? উৎপাদন করে যদি তারা মার্কেটে সরবরাহ না করতে পারে, তা সেই উৎপাদনকৃত পণ্য স্থবির থাকাও এক ধরনের অর্থনৈতিক সংকটের তৈরি করবে। যেমন আমাদের বর্তমানে এই সংকটের সময় যে পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে বাজারে আসছে, আমরা যদি সেই পরিমাণ পণ্য সরবরাহ ঠিক রাখতে না পারি, তাহলে এক ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেবে। এই মুদ্রাস্ফীতি এক ধরনের সংকট তৈরি করবে। এই মুহূর্তে আমরা জনগণকে, সরকারের পক্ষ থেকে সরকার জনগণকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছে। বাজারে অনেক টাকা বা অর্থ, কাগজের মুদ্রা আসতেছে। যখন বাজারে কাগজের মুদ্রা আসবে, তখন আপনাকে পণ্য সরবরাহটাও বাজারে স্বাভাবিকভাবে রাখতে হবে। কারণ বাজারে মুদ্রা আছে, পণ্য নাই, মুদ্রাস্ফীতি দেখা দেবে। মানুষের হাতে টাকা আছে, কিন্তু অর্থনৈতিক সংকট তৈরি হবে তখন। তাই সার্বিক চুলচেরা বিশ্লেষণ, এই সমস্যা এবং সম্ভাবনার এর সার্বিক চুলচেরা বিশ্লেষণ করা দরকার আমাদের, যে আমরা লকডাউন তুলবো, লকডাউন শিথিল করব না লকডাউন রেখে দিব। লকডাউন শিথিল করলে সেটা কোন নিয়মে হবে, সেই নিয়মগুলা যদি বিশ্লেষণ করে আমাদের বিশেষজ্ঞরা নির্দিষ্ট ফর্মে, যারা অর্থনীতিবিদ, যারা সমাজ চিন্তাবিদ, যারা স্বাস্থ্যবিধি নির্ধারণ করে, তারা সম্মিলিতভাবে যদি এটার একটা পরামর্শ জ্ঞাপন করে সরকারের প্রতি, এবং সেটা যদি শক্তিশালীভাবে, কঠোরভাবে হস্তক্ষেপের মাধ্যমে সেটা যদি পালনের মধ্য দিয়ে লকডাউন হালকা শিথিল করে আমার পণ্য সরবরাহ, বাজারে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ রাখতে পারি, তাহলেও আমার অর্থনীতির স্থবিরতার যে বাজারে কাগজে মুদ্রা থাকার পরে টাকা থাকে, মানুষের হাতে টাকা থাকার পরেও যে তার সে পণ্য কিনতে পারবে না, সেই সংকটটা তৈরি হবে না। তাই সেই সংকটগুলো উত্তরণের জন্য আমাদের ভাবতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ এখন লকডাউন শিথিল করতেছে এই কারণে যে তাদের কাছে যদি এই মুদ্রাস্ফীতির মাধ্যমে যে সংকট তৈরি হবে, সেই সংকট যদি তারা বাজারে পণ্য সরবরাহ না রাখতে পারে, তাহলে আরো গভীর সংকটের দিকে যাবে এবং এই অর্থনৈতিক মহামন্দা রিসেশন থেকে ডিপ্রেশনের দিকে যেতে পারে। তাই সেই জায়গা থেকে আমাদের যে বিষয়টা, এটা আমি ব্যক্তি একজনের সমর্থন অসমর্থনের উপর নির্ভর করে না, এটা সামগ্রিক অর্থনীতি এবং সামগ্রিক জাতীয় স্বাস্থ্য নিরাপত্তার সুরক্ষার যে বিষয়, এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে চুলচেরা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। গোলাম মোহাম্মদ রাজুর কাছে আমি যদি প্রশ্ন করি, যে পণ্য সরবরাহের যে কথাটি উনি বলছেন এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি, তো আজকে একটি পত্রিকায় দেখলাম যে কাউরান বাজারে বেশ কয়েকজন সম্ভবত বিক্রেতা বা ক্রেতা এর মধ্য থেকে আক্রান্তের খবর পেয়েছি আমরা। তো এখন আজকে সিদ্ধান্ত হয়েছে সম্ভবত যে কাউরান বাজারে এইভাবে আর বসতে দেওয়া যাবে না। তো এই উপলব্ধি আমাদের এত দেরিতে আসলো কেন? এই যেখানে বিষয়টি হচ্ছে সংক্রামক এবং মানুষ থেকে মানুষে, তো সেখানে আমাদের একদিকে পণ্য সরবরাহ যদি না থাকে, সেটা কোন ধরনের পণ্য, আরেকটি বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার আমাদের একটা বিষয় রয়েছে, আমাদের পণ্যের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারের বিষয় রয়েছে। তো এখন কি আমাদের কাপড় অগ্রাধিকার নাকি আমাদের খাদ্য অগ্রাধিকার? খাদ্য অগ্রাধিকার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি পাশাপাশি এসে যায়। আমাদের বাজার খোলা রাখতে হবে, আবার বাজার এমনভাবে করলে চলবে না যেখানে আমাদেরকে সংক্রমণ বেড়ে যেতে পারে। এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে আপনার দৃষ্টিতে? কাউরান বাজার যে কথাটা বললেন, আজ থেকে 10-12 দিন আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এই হলো আজকের সকালের কাউরান বাজার। হাজার হাজার মানুষ সেখানে ছিল না কোনো কড়াকড়ি, টোটালি শিথিল ছিল। সেই শিথিলতাকে তারা সমসাময়িক ভেবে এই কাজগুলি চালিয়ে গেছে। তাদেরকে আরো আগে সেখানে রহিত করা উচিত ছিল, বাধা দেওয়া উচিত ছিল। খাদ্যদ্রব্য সরবরাহ রাখার জন্য যে পাইকারি বাজারগুলি ছিল, সেই পাইকারি বাজারগুলি দরকার ছিল না, সেখানে খুচরা বাজারগুলি ওইভাবে দরকার ছিল না, পাইকারি বাজার দরকার ছিল।
যে খুচরা বাজার বন্ধ করে দেওয়া উচিত ছিল। এইভাবে খুচরা বাজার বসাতে গিয়ে সেখানে যে হাজার হাজার মানুষের মিলন ঘটছে, মহামিলন ঘটছে, কার যে করোনা আছে কার যে করোনা নাই সেটা টেস্ট করে বের করা সম্ভব না। আর কত মানুষকে আপনি টেস্ট করবেন? এত মানুষকে টেস্ট করা সম্ভব না। আমি একটা উদাহরণ দেই, আমি একটি প্রশ্ন আপনার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কথা বলেছেন আপনি যে এত মানুষকে টেস্ট করা সম্ভব না, কিন্তু মূল বিষয় যেটা এই উন্নত বিশ্বে আমরা দেখছি সেটি হচ্ছে যে যেমন কানাডাতে এখন 20,000 মানুষের টেস্ট করা হচ্ছে প্রতিদিন, 20-এর উপরে। তার মানে বেশি বেশি টেস্ট করতে হবে এবং টেস্ট করেই আমাদেরকে মানুষকে বের করে আনতে হবে এবং রোগ থেকে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। তো যেহেতু বাংলাদেশের টেস্টিং এর একটা সমস্যা রয়েছে, তাহলে তো অবশ্যই আমাদেরকে এই সামাজিক এবং দৈহিক নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল। তাহলে এটি যদি আপনি একটু আলোকপাত করেন এটা আপনার অন্য বক্তব্যের সাথে। যেহেতু আমরা স্বাস্থ্য সেবাটা আমাদের নমনীয়, আমরা ভাবি নাই যে এত বড় মহামারী আমাদের দেশে আসবে, ওইভাবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারিনি। আমাদেরকে এখন একটাই কাজ করতে হবে, সে কাজটা হলো আমাদের সতর্ক হতে হবে। করোনা থেকে বাঁচার জন্য যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে তোমাকে আগে বাঁচতে হবে, এই পথে যদি যাও তুমি বাঁচতে পারবা। যেমন আমি একটা উদাহরণ দেই, যদি একটু জিনিসটা ফান হয়ে যায়, আফ্রিকার এক প্রেসিডেন্টকে কয়েকদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার দেশে করোনার কি অবস্থা, কতজন? বলে যে না আমার দেশে করোনা নাই। তো বলে তুমি কিভাবে জানলা তোমার দেশে করোনা নাই? না আমি তো টেস্ট করি নাই। টেস্ট করে নাই বলে তার দেশে করোনা নাই। আমাদের এখানে যেহেতু টেস্ট করা শুরু হয়েছে, অর্থাৎ আমাদের করোনা আছে, আমাদের স্বল্পতা আছে, আমাদের কি বলে সম্পদের সীমাবদ্ধতা আছে, এটাকে কাজে লাগিয়েই এবং বিজ্ঞান ভিত্তিক করোনা সম্পর্কে যে দূরত্বের কথা বলা হয়েছে, প্রশমিত করার যে নিয়ম কানুনগুলি কথা বলা হয়েছে, সেই নিয়ম কানুনগুলি ফলো করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন বস্ত্রের কথা। এই যে কয়েকদিন আগে গার্মেন্টস শ্রমিকদেরকে টেনে এনে রাস্তায় যে একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেওয়া হলো, সাধারণ মানুষ তাদের চাকরি বাঁচানোর জন্য গ্রাম থেকে শত শত মাইল, শত শত কিলোমিটার হেঁটে নাকি এসেছে, শুনেছি পায়ে ঘা হয়ে গেছে, ফোসকা পড়ে গিয়েছে, তাদেরকে ডেকে আনা হলো গার্মেন্টস খোলার কথা বলে। জনসমাজের চাপে, মানুষের চাপে এবং গভর্নমেন্টের সদিচ্ছার কারণে গার্মেন্টস তুলনায় বন্ধ করা হলো। আজকে ব্যবসায়ীরা বলছেন যে আমরা ব্যবসা পাবো না, আমাদের ব্যবসা অন্যদিকে চলে যাবে। বায়েররা কি জানে না পৃথিবী আজ মহাসংকটে, পৃথিবী আজ মরতে বসেছে, প্রকৃতি আজ বিরূপ, প্রকৃতি প্রতি আমরা যে অন্যায় করেছি সে অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করেছে। এটা কি বায়েররা জানে না? তারা কি অশিক্ষিত? তারা কি পড়ালেখা জানে না? তারা কি সংবাদপত্র পড়ে না? তারা কি টেলিভিশন দেখে না? আমার মনে হয় দেখে। এই বস্ত্র খাতের আগে আমাকে জনগণ বাঁচাতে হবে, আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। আমি সরকারের প্রধান হয়েছি, আমার উপরে সব বর্তা, এদেশের মানুষকে আমি কিভাবে ভালো রাখবো? এদেশের মানুষের জীবন জীবিকা আমার উপরে নির্ভর করে। আমি পাশাপাশি বারবার একটা কথা বলছি, শুধু সরকারকে এই দোষারোপ যদি করেন হবে না, আমাদেরকে নিয়েই এই জনসমষ্টিকে বাঁচাতে হবে, আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। মাননীয় সরকার প্রধান এবং প্রশাসনের সকলকে বলছি, রাজনৈতিকভাবে যে কতগুলি দল রয়েছে, দেশের মানুষ রয়েছে, উচ্চবিত্ত মানুষ রয়েছে, এদেশে নেতৃত্ব সুলভ আচরণ যাদের আছে তাদেরকে সম্পৃক্ত করে এদেশের মানুষকে বাঁচান। এই মুহূর্তে আমার বস্ত্র খাত নয়, এই মুহূর্তে আমার জনগণকে বাঁচাতে হবে। আমরা জনগণকে বাঁচাতে চাই, আমরা যারা শিক্ষিত সমাজ রয়েছি, আমরা যারা উচ্চবিত্তের লোক রয়েছি, আমাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে সাধারণ মানুষকে বাঁচাতে। সাধারণ মানুষ যদি বাঁচে, দেশ বাঁচবে। তা না হলে আমি রাষ্ট্রপ্রধান হলেই কি হবে, আমি সরকার প্রধান হলেই কি হবে, প্রশাসনের বড় কর্তা ব্যক্তি হলেই কি হবে? কোনো লাভ নেই। আমার দেশকে বাঁচাতে হবে, আমার জনগণকে। ধন্যবাদ আপনাকে। ডক্টর সেলিম জাফর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে যদি একই প্রশ্ন করি এবং সাথে যদি একটু যুক্ত করে দেই, সেটি হচ্ছে যে এই যে জনগণকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হলে জনগণের সামনে খাবার থাকতে হবে, খাবার দিতে হবে এবং তাদেরকে ঘরের মধ্যে রাখতে হবে। দুটো বিষয় খুব সাংঘাতিক চ্যালেঞ্জিং বিষয়, এরকম সাংঘর্ষিক বিষয় আমরা আগে দেখিনি।
কারণ মানুষ যদি বাইরে বের না হতে পারে তাহলে তারা খাবার কিভাবে সংগ্রহ করবে, আবার যদি বাইরে বের হয় তাহলে তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে যদি আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে একটু প্রশ্ন করি, যেমন কাউরান বাজারের যে প্রশ্নটা আসলো, কয়েকদিন আগে আমরা দেখেছি পত্রিকায় যে আপনার তেজগাঁয়ে একটি স্বনামধন্য শিল্প মালিক ওনারা একটা হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন, করোনা হাসপাতাল। সেখানে দেখা গেছে যে একজন কাউন্সিলরের নেতৃত্বে হাজার খানেক লোক সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো পরে যদিও তিনি অস্বীকার করছেন, তিনি বলছেন যে মানুষ আমার কাছে এসছে, আমি কি করব। তো আমরা সবাই বুঝতে পারি যে এর পিছনে কি কোন ঘটনা থাকে। তো কাউরান বাজার বিভিন্ন জায়গায় তো কেউ না কেউ এরকম কাউন্সিলর বা কেউ না কেউ এরকম হোতা থাকে, যাদের যাদের আমি অনেক কথা এখানে বলতে চাই না। তো এখানে কিভাবে ঘটে এইগুলো আসলে, এই এখন বন্ধ হচ্ছে, কয়েকদিন আগে কেন বন্ধ হলো না, বা বসলেও কেন পরিকল্পিতভাবে বসানো হয় না? তো আপনি এগুলোকে কিভাবে অ্যাড্রেস করবেন? আচ্ছা হালিম সাহেব, আমার তিনটা কথা আছে, তিনটা প্রসঙ্গে আমি কথা বলবো, তবে শুরু করতে চাই আপনার এই শেষ কথাটি দিয়েই। হ্যাঁ, কাউন্সিলর সাহেব আছেন, এখন যারা চাল চুরি করে সেরকম লোক তো আছেন, কিন্তু এই যে সায়েম এখানে বসে আছে আপনার সাথে, রাজনীতিতে যারা আছেন, সর্বস্তরে উপরের স্তরে যারা আছেন, লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, তারপরে প্রাইম মিনিস্টার হারসেলফ, তারা কি কোনো সময় বলেছে এদেরকে প্রশ্রয় দেওয়া হোক? আর তারা কি কোনো সময় এদেরকে প্রশ্রয় দিয়েছেন? যারা সায়েম যে কথাটা বলতেছিল, যে তার আবেগের কথাটার প্রতি আমি শ্রদ্ধা জানিয়েই বলছি। আমি প্রশাসনিক ব্যর্থতা এই সেন্সে বলি নাই, প্রশাসন পরবর্তীকালে যে পদক্ষেপগুলি নিয়েছে, দু একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে, দ্যাটস রাইট। কিন্তু আমার কথা হলো, যেখানে আমাদের এত বড় পুলিশ ফোর্স আছে, এত বড় আর্মিকে নামিয়ে দিল আমাদের প্রধানমন্ত্রী, তখন আমরা এই ঘটনাটা ঘটার আগে কেন কন্ট্রোল করতে পারলাম? সেই একই বক্তব্য এই কারণ বাজারের ব্যাপারেও বলে। তখন যদি প্রশাসন থেকে এটাকে বাধা দেওয়া হতো, আর্মি থেকে যদি এটাকে বাধা দেওয়া হতো, তাহলে কি শেখ হাসিনা এসে বলতেন যে না, তাদেরকে বাধা দিতে দেওয়া হোক? আসলে আমরা এতদিন পর্যন্ত আমাদের যা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। দ্বিতীয় প্রসঙ্গে আসতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন গার্মেন্টস খুলে দেওয়ার প্রসঙ্গে, শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করতে, এই প্রসঙ্গে বলতে চাই, ঠিক আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার এই প্রশ্ন ভীষণভাবে উপযুক্ত, যথেষ্ট বিবেচনার দাবি রাখে। কিন্তু কথা হলো, আমাদের তো এখন বাঁচতে হবে প্রথম। আর অ্যাজ ফর বায়ার, আমাদের মার্কেটের কথা চিন্তা করতে গেলে এখন এই কথাটা আমার দৃষ্টিতে, নর্থ আমেরিকাতে থাকি, কানাডায় থাকি, এই জন্য বলতেছি, সারা বিশ্বের প্রডিউসার কে ছিল? মেইনলি চায়না। চায়নার সাথে আমাদের কত বড় ডিফারেন্স ছিল গার্মেন্ট এক্সপোর্টে। সেই চায়নার কি এখন আর সেই আগের অবস্থা ধরে রাখতে পারবে তারা? সম্ভবত না। সুতরাং আমাদের বাজারের অভাব হবে না, বাজার হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার দেশটাকে বাঁচানো, দেশের মানুষকে বাঁচানো। এইটার জন্য লক আউট আমাদেরকে পুরোপুরি ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং রিসোর্সেস আছে, শেখ হাসিনা তো বলেছে 3 মাস 6 মাস যা লাগে, আমাদের দেশে খাদ্যদ্রব্যের অভাব নাই। সে তো একটার পর একটা প্রণোদনা দিয়ে যাচ্ছে। সুতরাং প্রশাসন থেকে কেন কন্ট্রোল করা হচ্ছে না, এখন হলো সেটাই বড় প্রশ্ন। বাকি আপনাদের অতিথিকে ধন্যবাদ। প্রশাসন থেকে কেন করা হচ্ছে না, আওয়ামী লীগের আমি মনে করি সর্বকনিষ্ঠ সম্পাদক মণ্ডলীর সদস্য, যদি আপনার কাছে যাই, সাথে আমি আরেকটি বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে আপনি জেনেছেন যে আমাদের এখানে সংখ্যা 3382 আজ পর্যন্ত, কিন্তু একই সাথে আমরা প্রতিদিন দেখি সেটি হচ্ছে যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি ইত্যাদির সিমটম নিয়ে অনেকেই মারা যাচ্ছে, কিন্তু তাদেরগুলো
সম্ভবত এই সংখ্যার মধ্যে কাউন্ট করা হয়নি। তো এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা আরও কিছু খবর যেগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, আজকেও কয়েকটি নিউজ আমরা দেখলাম যে কিছু আমাদের পুলিশ ভাইদের, ডাক্তার ভাইদের, নার্স বোনদের যারা রয়েছেন অনেকে আক্রান্ত হচ্ছেন। এবং সেক্ষেত্রে একটি বিষয় যেটা আমরা সাম্প্রতিক লক্ষ্য করলাম, একটি নিউজ এসছে, সেটি হচ্ছে যে তাদের যে সুরক্ষার জন্য যে মাস্ক N95 যে মাস্কটি সেটি নকল ছিল কিংবা ভুল উপকরণ সরবরাহ করা হয়েছিল। এগুলো কেন ঘটছে এই সময়ে? আপনি কি বলবেন এই সার্বিক সবগুলো বিষয় মিলিয়ে? আচ্ছা, আমি ধন্যবাদ জানাই ডক্টর সেলিম জাফরকে। উনি শেষ পর্যায়ে যে জিনিসগুলো বলেছেন, আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের এই গত শতাব্দীর সবচাইতে বড় রাজনৈতিক বিজয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, সেদিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য যে জনবান্ধব প্রশাসন তৈরি, নতুন রাষ্ট্র ব্যবস্থায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধরে রাখার জন্য জনবান্ধব প্রশাসন তৈরি। সেই মাত্র 3.5 বছরে যখন জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই পথে অন্তরায় ঘটে। আমরা এতদিন যাবৎ যে আমাদের প্রশাসনের যত আমরা দেখি যে আমাদের প্রশাসনে অনেক দেশপ্রেমিক, দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক অফিসার যেমন আছে, তেমনি জনগণের প্রতি দায়বদ্ধতাহীন এবং কাণ্ডজ্ঞানহীন অনেক অফিসিয়ালও মাঝে মাঝে আমরা দেখতে পাই। তাই আমি সমগ্র প্রশাসনকে ব্যর্থ বলার রাখি না। প্রশাসন তার যথাসাধ্যভাবে কাজ করার চেষ্টা করে, কিন্তু আমাদের গত 40 বছর ধরে আমাদের প্রশাসনের যে জনবান্ধব হয়ে ওঠার যে চরিত্র, তো বিভিন্ন সময় সরকার বদলের সাথে সাথে প্রশাসনের যখন চরিত্র বদল হয়ে গিয়েছে, দলীয়করণ হয়েছে, তখন সেই জায়গা থেকে প্রশাসন তার জনবান্ধব নীতিকে ধরে রাখতে পারে নাই। তাই এই সমস্যাগুলো আমাদের একদিনের সমস্যা না, এই সমস্যাগুলো আমাদের অনেক দিন ধরে চলে আসা সমস্যা। তাই সেক্ষেত্রে প্রশাসন কিভাবে গড়তে হবে, এখন নতুন ভাবে এই সময়ে এই সংকট মোকাবেলার জন্য আমাদের কি ধরনের স্টেপ নিতে হবে, সেটা নিয়ে তৎপরতার ভিত্তিতে, দ্রুততার ভিত্তিতে কিভাবে তৎপরভাবে প্রশাসন কাজ করতে হবে, সেই নির্দেশনাগুলো প্রশাসনের প্রতি রাখতে হবে। আর ডক্টর সেলিম জাফর যেভাবে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়তা দিয়েছেন, দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেছেন যে আমার দেশে খাদ্য মজুদ আছে, খাদ্য নিরাপত্তার কোনো সংকট তৈরি হবে না। সে জায়গা থেকে আমি এর আগেই বলেছি যে আমাদের সমস্যা এবং সমস্যার সম্ভাবনা চুলচেরা বিশ্লেষণ। আমি বলিনি লকডাউন শিথিল করতে হবে, লকডাউন খুলে দিতে হবে। আমাদের এই মানবিক বিপর্যয় সংকট উত্তরণের জন্য আমরা যে জায়গাগুলোতে দাঁড়াবো, সেই জায়গাগুলোর চুলচেরা বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধুমাত্র অর্থনীতির কারণে বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে আমাদের জনসমষ্টিকে ঠেলে দিতে পারি না। আমরা জননেত্রী শেখ হাসিনা যেহেতু দায়িত্ব নিয়ে তিনি জাতির অভিভাবক হিসেবে বলেছেন যে একজন মানুষও ক্ষুধার অভাবে, খাদ্যের অভাবে বাংলাদেশে মারা যাবে না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যেমন প্রত্যেকটা জিনিসেরই একটা সংকট থাকে, সেই সংকটের একটা সম্ভাবনাও থাকে। তা আমি মনে করি যে আমাদের যদি যারা রপ্তানিমুখী শিল্পের মালিক, তারা যদি নির্দিষ্ট বায়ার দেখাতে না পারেন, তাদের যদি নির্দিষ্ট অর্ডার দেখাতে না পারেন, সেক্ষেত্রে তাদের এই লকডাউন শিথিল করার শিথিল করে আমাদের এই শ্রমিক গোষ্ঠী বা জনসমষ্টিকে আমরা হুমকির মুখে ঠেলে না দেওয়ার এই আবেদনে আমাদের সবার থাকবে, সবাই যেভাবেই করি। সেই জায়গা থেকে আমি বলেছি যে সংকট এবং সম্ভাবনার বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো সেই সিদ্ধান্তগুলো রাষ্ট্রের উপর পর্যায়ে আমরা রাজনৈতিক নেতাকর্মী, আমরা দলের লোক, আমাদের দল একটা নির্দিষ্ট আদর্শ ধারণ করে সেই তার কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আছে। সেই জায়গা থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী এদেশের মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে গোলাম মোহাম্মদ রাজু। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে তো এই বিষয়গুলো যেগুলো বলছিলাম যে ফ্রন্ট লাইন যারা কাজ করছেন তারা বলছেন যে আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের জন্য বাইরে কাজ করছি। সেই তারাই যদি আক্রান্ত হয় তাহলে আমাদের কি অবস্থা হবে এবং কেন আক্রান্ত হচ্ছে? N95 মাস্ক সহ একটি
বিষয়ে আমরা যে উল্লেখ করলাম, যে আমরা খবরে দেখেছি যে নকল জিনিস সরবরাহ করা হয়েছিল, তো যারা আমাদের সুরক্ষা দেবে তাদের প্রতি যদি এই ধরনের আচরণ করা হয়ে থাকে, কারা দায়ী এবং এগুলোকে কিভাবে প্রতিকার করা যেতে পারে? আমি মনে করি যে বেড়ায় খ্যাত খেলো, এটা প্রবাদ বাক্য রয়েছে আমাদের গ্রামে গঞ্জে, সেটাই হয়েছে। আজকে আমি সমালোচনা করতে চেয়েছিলাম না, কিন্তু তারপর বলতে হয়, আজকের যে স্বাস্থ্যমন্ত্রী, আমি তার বাবার সাথে দীর্ঘদিন কাছে ছিলাম, তিনি আমাকে খুব আদর করতেন। আমি যখন তার বাসায় বা তার অফিসে যেতাম, অনেকের মাঝ থেকে ডাক্তার রাজু আসো, কি খবর, কি বলো। তিনি একজন সুশাসক ছিল, তিনি একজন ভালো মন্ত্রী ছিলেন, তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। তার ছেলেকে আমি কোনোদিন রাজনীতি করতে দেখিনি। আমরা যখন তার বাড়িতে যেতাম, তার ছেলেকে দেখতাম দোতলায় ওই গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতো, কে আসে কে যায় এটা দেখাশোনা করতো। সে কখন রাজনীতি করলো, কোথায় রাজনীতি করলো, তার রাজনীতির অভিজ্ঞান কি আমরা জানি না। এমন একটা লোককে স্বাস্থ্যমন্ত্রী করা কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রী ঠিক হয় নাই। স্বাস্থ্যমন্ত্রী করার মতো এদেশে অনেক ভালো ডাক্তার ছিলেন, শিক্ষিত লোক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। এখানে তিনি একটা, আমি মনে করি, বড় ভুল করেছেন। এই যে 2 নাম্বারই বলবো আমি, মাস্ক কিনলেন, কিট কিনলেন, কি করলেন, এদেশের মানুষের টাকা খরচ করলেন, এই মহামারী দুর্যোগের সময় জনগণের সাথে আপনি প্রতারণা করলেন। এর বেশি হালিম ভাই আমি কিছু বলবো না। সায়েমকে আমি ধন্যবাদ জানাই, অনেক তরুণ নেতা, তার ভিতরে যে আকুতি, তার ভিতরে যে মনন, তার ভিতরে যে কথোপকথন আমি শুনেছি, ভবিষ্যতে সে ভালো করবে। আমি ডক্টর জাফর ভাইকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই, এনআরবিকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদেরকে ডেকেছেন, 2টি কথা আমরা বলতে পারলাম। কেউ কেউ হয়তো আমাদের এই অনুষ্ঠান রেখেছেন, দেখে থাকবেন, ভালো বলেছি, মন্দ বলেছি, দেশের জন্যই বলেছি, দশের জন্যই বলেছি। আপনারা আমাদেরকে যদি কোনো খারাপ বা যদি কোনো নেগেটিভ সাইড বলে থাকি, সেগুলি পরিমার্জন করে আমাদেরকে ক্ষমা করবেন। আবার যাতে আমরা আসতে পারি, হাসতে পারি। একটা গানের কলি বলে আমি আমার আজকের এই যে এনআরবিতে আমি এসেছি, বাংলা মেইল জার্নাল, এটা শেষ করব। আবার জম্বে মেলা, বটতলা হাটকোলা, বৈশাখে নবান্নে উৎসব। ধন্যবাদ হালিম ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ সায়েম, ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের জন্য আমরা কাজ করব। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ গোলাম মোহাম্মদ রাজু। সায়েম খান, আপনি যদি শেষ কিছু কথা বলেন। আমাদের এই সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, সকলের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই সংকট মোকাবেলা করতে চাই। এর বেশি কিছু নয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সচেতন হই, সামাজিক দূরত্ব মেনে নিজে ভালো থাকি, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করি, যার মধ্য দিয়ে আমরা সামষ্টিক ভালোর দিকে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ, রাজু ভাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে আপনাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ সায়েম খান। ডক্টর সেলিম জাফর, আপনি কি আছেন? যদি আপনার শেষ কথা যদি বলেন। জি, আমি একটু বলতে চাইবো। প্রথমত শেষ যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করেছেন, স্বাস্থ্য বিভাগ আর আমাদের ফ্রন্ট লাইন সোলজার ডাক্তারদের ব্যাপারে, অবশ্যই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহ অতিথি বক্তা যেই আবেগে কথাগুলি বললেন, যে ব্যর্থতার কথা বললেন বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এই কথাটা আমরা অনেক আগে থেকে, হালিম সাহেব আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি, স্বাস্থ্য মন্ত্রণালয় ইন জেনারেল, শুধু এই মন্ত্রীর বেলায় সময়ই না, তার আগেও একটা অত্যন্ত ব্যর্থ মন্ত্রণালয় হিসাবে প্রতিষ্ঠিত। আজকের এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রধান যোদ্ধা হলেন কারা? স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সাহেবরা। আর তাদের ম্যানেজমেন্টে কারা থাকবেন? স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের দুর্ভাগ্য, এই সময়ে তাদেরকে সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনার জন্য একজন সঠিক মন্ত্রী পেলাম না।
থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে ডেকেছেন বলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সেলিম জাফর আপনাকেও, এবং জনাব গোলাম মোহাম্মদ রাজু, জনাব সায়েম খান এবং সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীর মোল্লা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যেটা শুনছিলেন, সবাই আসলে দেশপ্রেমিক এবং দেশের জন্যই রাজনীতি করেন, দেশের জন্যই কথা বলেন। আজকে যারা আমাদের অতিথি ছিলেন তারাও সেই দৃষ্টিভঙ্গিতেই কথা বলেছেন। আমরা আশা করি যে গোলাম মোহাম্মদ রাজু যে কথাটি দিয়ে শেষ করলেন, আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, এবং আমরা আবার কথা বলবো। তবে তার আগে অবশ্যই যত দ্রুত আমাদেরকে বের হওয়ার সুযোগ আমরা যদি চাই, তার জন্য আমাদেরকে অবশ্যই এখনই আমাদের যত ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে ঘরে থাকতে হবে, আবার আমাদেরকে খাদ্য সংগ্রহ করতে হবে, আমাদেরকে সামাজিক এবং দৈহিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।